নমস্কার, আমি শালিনী আপনাদের স্বাগত জানাই এস নিউজে। বাংলায় হাড়হিম করা এক ক্রাইম থ্রিলার আসতে চলেছে। এর আগেও বিভিন্ন ধরনের ক্রাইম থ্রিলার এসেছে, কিন্তু এটা তার থেকে সামান্য একটু হলেও বেশি হবে এমনটা কিন্তু আমরা ট্রেলার দেখে বুঝতে পেরেছি। এবং তার নাম ভাগ্যলক্ষ্মী। নিয়ে আসছেন মৈনাক ভৌমিক। আর আজকে আমার সঙ্গে গল্প আড্ডার জন্য রয়েছেন মৈনাকদা, তো রয়েছেনই, তার সঙ্গে রয়েছে সোলাঙ্কি রায়। এবার যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবো। কি হবে? কি আর হবে, মরে যাবো। তোমাদের দুজনকেই স্বাগত জানাই এস নিউজে। কেমন আছো? নতুন বছর পড়েছে, হ্যাপি নিউ ইয়ার দুজনকেই। রেজলিউশন কিছু নিয়েছো? না, রেজলিউশন এটাই নিয়েছি যে আর রেজলিউশন নিয়ে লাভ নেই। মানে রেজলিউশন মানাটা খুব ডিফিকাল্ট আমার জন্য পার্টিকুলারলি। তো কয়েকটা ইচ্ছা আছে, দেখা যাক। থাকে এক মাসের বেশি টিকেছে আজ পর্যন্ত? খুব মন দিয়ে যে রেজলিউশনসগুলো নিয়েছিলাম সেইগুলো টেকেনি। আর যেগুলো মোটামুটি ঠিক আছে, দেখি এবছরের মধ্যে যদি হয় এরকম যেগুলো ভেবেছিলাম, বরং সেগুলো একটু করতে পেরেছি। মৈনাকদা, তুমি কি নিয়েছো কিছু? না, আমি কোনোদিনই নিতে, আমার একটাই মেজর রেজলিউশন, যেটা সিগারেট ছাড়া, সেটা হয়ে উঠছে না। ওটা এক বছরে সীমিত নয়, 10 বছর ধরে প্ল্যানটা। আমি জানি এটা ভাগ্যলক্ষ্মীর যেহেতু কনভারসেশন চলছে, কিন্তু একটা কথা না বলে পারলাম না। তুমি একটা রেজলিউশন নাও না, যে বিবাহ ডায়েরিজ 2 আনবে, এরকম কিছু একটা রেজলিউশন। না কেন? মানে বিবাহ ডায়েরি ভালো লাগলে ওটার পার্টটা আমি ঝোলাবো। হ্যাঁ, মানে ওটা একটা আলাদাই পুরো সিনেমাটা। মানে আমার মনে হয় আমার মতো যারা ফ্যান রয়েছে তোমার এবং সিনেমাটার, তারা প্রত্যেকেই হয়তো চাইবে যে বিবাহ ডায়েরিজ 2 আসুক। আমি যেটা করি বারবার দেখি। সোলাঙ্কি, এর আগে একটা অন্য ধরনের ক্যারেক্টার করেছো, আমি সিনেমায় বলছি, বাবা বেবিও, তারপরে এরকম একটা ক্যারেক্টার, তারপর শহরের উষ্ণতম দিন, না সেটাও খুবই ডিফারেন্ট একটা কলেজ, অন্য রকমের। হ্যাঁ, তারপরে এখানে এসে একেবারে একদম আলাদা একটা জনারে গিয়ে কাজ করছো। কতটা এক্সাইটেড ছিলে? এক্সাইটেড তো স্বাভাবিকভাবেই মারাত্মক ছিলাম, কারণ আমি ব্যক্তিগতভাবে ডার্ক কমেডির ফ্যান, আমার ভালো লাগে। আমার মনে আছে মৈনাকদা ফোন করে বলছিল তোর কাছে 5 মিনিট সময় আছে। আমি বললাম হ্যাঁ, আমি একটু হাঁটতে বেরিয়েছি। বললো 5 মিনিটস লাগবে আমার বলতে, আমি স্ক্রিপ্টটা রেডি করে আবার কন্ট্যাক্ট করবো। বললাম ও আচ্ছা ঠিক আছে, তুমি বলো। 5 মিনিটের মধ্যে আমাকে গল্পটা বলার পর আমি বললাম হ্যাঁ মৈনাকদা আমি করছি। কি খেলে কষ্ট কমে যায়, সব স্পষ্ট হয়ে যায়, বলো। এরকম একটা বিষয় নিয়ে ছবি যেটা ডার্ক থ্রিলার, এবং তার সাথে একটা মানে কি বলবো, হিউমারটা এত সুন্দর পরতে পরতে মিশিয়ে রয়েছে, সেটা স্ক্রিপ্ট পড়ার পর আরও বেটার বুঝতে পেরেছি। সেটা তো অবভিয়াসলি মানে খুবই এক্সাইটেড ছিলাম আমি এই প্রজেক্টটার জন্য। 5 বছর লাগলো তোমার আবার ক্রাইম থ্রিলারে ফিরতে। বর্ণ পরিচয় ক্রাইম থ্রিলার আমি বলবো, মানে ক্রাইম আছে, একটা ডেড বডি আছে। এটা আমার কাছে মোর হরর, মানে ডার্ক কমেডি হরর এলিমেন্ট। কারণ একটা স্বামী স্ত্রী, সাধারণ দুটো মানুষ, তার একটা হরিফিক ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। সো থ্রিলার বললে সাধারণত মানুষ যেটা ভাবে সেটা হচ্ছে কী হলো, কীভাবে করলো, কেন করলো, পুলিশ কীভাবে ধরবে, ওই যে একটা মার্ডার মিস্ট্রির একটা বোরিং একটা জায়গা তৈরি হয়ে যায় না, বা সেইটা থেকে বেরিয়ে গিয়ে আমার একটা গল্প যেখানে মানে আমি তোমায় শেষ অবধি তোমায় ওয়েট করতে হবে না জানার জন্য কে করলো বা কেন, আমি শুরুতেই তোমায় বলে দিচ্ছি। সো এটা হচ্ছে কীভাবে ওরা এই দুজন এই সমস্যা থেকে বেরোবে, এবং সেটা বুদ্ধি খাটিয়ে নয়, এটা ঘটনা চক্রে। কতদিন লেগেছে এটা শুটিং করতে? শুটিং করতে আমাদের কতদিন, 1 মাসের মধ্যে। কলকাতা যেটা তুই করে ভেবে জিনিসটা প্রথম গত বছর ভেবেছিলাম, মানে 2023-এ। এবার আস্তে আস্তে ডেভেলপ করতে করতে, এবং আমার প্ল্যানটাই ছিল যেটা খুব সাউন্ড ওরিয়েন্টেড এবং ভিজুয়ালি ছবিটাকে, গল্পটাকে বলা। পানের পিক ফেলেছ আজকে, এই মাংসটা এসে আমার কাঁধেতে পড়েছে। সরি। এই ছবিটার ক্ষেত্রে ভাবগুলো কি, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমার কাছে খুব ক্লিয়ার, স্বামী স্ত্রী অর্ডিনারি, তাদের বেশি কন্ট্যাক্টস নেই, তাদের বাড়িতে একটা লোক এসে মরে গেছে, সুটকেস ভর্তি টাকা। এটা পৃথিবীর যে কোনো জায়গায় এই গল্পটা বলা যায়।
এইটা আমার কাছে একটা নতুন টাস্ক, যে গল্পটা কলকাতা কেন্দ্রিক, বাঙালি কেন্দ্রিক, এইগুলো থেকে বেরিয়ে আসা উচিত। সূর্য ওঠার আগে আমাদের বেরিয়ে যেতে হবে। সতেরোর পর আবার ঋত্বিকদার সাথে তুমি কাজ করছো, মাঝে তো কিছু করা মাঝে হয় করা হয়নি, বা হয় না যে মানে অনেক সময় লেখার ক্ষেত্রে মানে ঋত্বিকের সাথে আমার যে সম্পর্কটা সেটা হচ্ছে কিছু সংলাপ লিখতে গিয়ে, এবং সেই সংলাপটা লিখতে গিয়ে মনে হয় এটা ঋত্বিক ছাড়া পারবে না, বা ওর মতো করে হয়ে যায়। সো এই ছবিটার ক্ষেত্রেও ঋত্বিকের মতো করে সংলাপটা তৈরি হয়ে যাচ্ছে, মানে প্রথম 7-8টা সিন পরে গিয়ে আমি দেখতে পাচ্ছি এটা ঋত্বিকের দিকে যাচ্ছে আর কি গল্পটা। সোনার চামচ মুখে না নিয়ে জন্মালে না, এর থেকে বেশি কিছু হওয়ার নেই। একটা আছে না যে ওর গলার মধ্যে একটা ডার্কনেস, একটা সার্কাজম, তার মধ্যেও একটা মজা করে হাস্যরসটা বেরিয়ে আসে। আর সোলাঙ্কির সাথে আমার বহুদিনের কাজ করার ইচ্ছে, তো কিছু করবো আমরা। ইনফ্যাক্ট বোধহয় 2022-এর শেষে বা 23-এর শুরুর দিকে একটা ছবি নিয়ে কথা বলছিলাম। মানে হয় না কিছু কিছু অ্যাক্টরদের সাথে কাজ করতে তোমার ইচ্ছে হয়, কিন্তু তুমি রাইট সাবজেক্টটা পাচ্ছ না। এই ছবিটা ভাবতে না ভাবতে আমার একটাই চিন্তা ছিল যে ওগুলো বাচ্চা দেখতে, সো শাড়ি পরিয়ে দিলে ম্যানেজ হবে তো? হ্যাঁ, হয়ে যাবে, চল। আর এটা হঠাৎ করেই হওয়া, মানে কমপ্লিটলি একটা অন্য বিষয় নিয়ে কথা হচ্ছিল, হঠাৎ মৈনাকদা ফোন করে বললো শোন ওটা পরে, আগে একটা তোকে ওটা অন্য একটা ছবির কথা বলছি বললো একটাই চিন্তা আমার, বয়সটা কি করবে। বলছি মৈনাকদা তুমি প্লিজ এটা নিয়ে চিন্তা করো না, তুমি আমাকে যা বলবে আমি সব করে এটা রেডি হয়ে যাবো। বাচ্চা দেখতে, এবং এটা একটা মানে সেটা ওদের জন্য ভালো, সিনেমার জন্য আমার একটা চিন্তা ছিল, এবার শাড়ি পরলে কি আরো বাচ্চা লাগে, মানে না বাচ্চা বউ, এইটা যেন না লাগে। সো সেটা লুক সেটে কি আমরা বলতাম না না। যে কাবেরী হয়ে ওঠার গল্পটা, সেই গল্পটা একটু যদি বলো। কাবেরী হয়ে ওঠার গল্পটা একটা ছিল, আমার কাছে ব্রিফটা খুব স্পষ্ট ছিল, যে একটা মেয়ে একটা মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে উঠেছে, বিয়ে করেছে, প্রেম, বোঝাই যাচ্ছে এটা একটা প্রেমের বিয়ে হয়তো। এবার এগুলো আমার নিজের ব্যাক স্টোরি, যে প্রেমের বিয়ে, একটি ছেলেকে বিয়ে করে, সেও একটা মধ্যবিত্ত চাকরি করে, এবং মেয়েটি স্কুলে পড়াতো, একটা চাকরি করতো, সেই চাকরিটা কোনো কারণে নেই এখন আর, তো শি ইজ আ হাউসওয়াইফ রাইট নাও। তাদের একটা বাচ্চা আছে। তো ব্যাকগ্রাউন্ড যে কাজটা সেটা আমাকে মৈনাকদা বলে দিয়েছিল, যে এই মেয়েটা এই ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। এইবার বাকি যে কাবেরীকে কীরকম দেখতে হবে, কাবেরী কীরকমভাবে কথা বলবে, কারণ এই সিনেমাটা মজার আছে, এই সিনেমায় কথাই খুব কম আছে, তো পুরোটাই একটা এক্সপিরিয়েন্সের মতন। তুমি যখন সিনেমাটা দেখবে তোমরা বুঝতে পারবে ইটস মোর অ্যাবাউট অ্যান এক্সপিরিয়েন্স দ্যান লিসেনিং টু দ্য ডায়ালগস আছে, খুব প্রয়োজন ছাড়া কেউ খুব একটা কথা বলছে না গোটা সিনেমা জুড়ে, ঘটনা অনেক কিছু ঘটছে। কাজটা নামান। অন্য সুটকেসটা কোথায়? কাবেরীকে যখন দেখলাম আমি যখন রেডি হলাম, আমি যখন ফার্স্ট লুক সেটে এলাম, তখন যখন কাবেরীকে আমি দেখতে পেলাম, তখন কাবেরী কি ভাবতে পারে না ভাবতে পারে, কিভাবে তার জীবন এত বছর চলেছে, মানে এই ঘটনাটা ঘটার আগে অবধি কাবেরী কেমন ছিল, কি তার জীবনের দৈনন্দিন বিরক্তি, ভালো লাগা, কোনটা পছন্দ করে না পছন্দ করে, কেন ঋত্বিকদার যে চরিত্র সত্যর প্রেমে কেন পড়েছিল, এইগুলো আমি নিজের মাথায় আস্তে আস্তে রেডি করে কোন জিনিসটা সত্যর হয়তো ভালো লাগে, কোনো জিনিসটা বিরক্ত লাগে, যা হয় আমাদের নিজেদের পার্টনার্সের ক্ষেত্রেও তাই হয়, কিছু জিনিস ভীষণ ভালো লাগে, কিছু জিনিস একদম টলারেট করা যায় না। সো এই ছোট ছোট জিনিসগুলোকে জুড়ে আমি কাবেরীকে তৈরি করার চেষ্টা করেছি। আজকে শেষ হয়ে যেতাম, বলো কোন জগতে থাকো কাবেরী দি। মৈনাকদার সাথে কাজ, ঋত্বিকদা রয়েছে, এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো। এক্সপিরিয়েন্স দেখো খুবই ভালো, অবভিয়াসলি। আমি মৈনাকদাকে বলেওছিলাম যে আমার মৈনাকদাকে আমি তার আগে যতবার দেখেছি স্ক্রিনে দেখেছি, এবং আমার খুব মনে হতো যে লোকটা একদম হাসে না, কোথাও গিয়ে হাসে না, সবাই কত হেসে ফিডব্যাক দিচ্ছে, ধরো কোনো প্রেমিয়ারে মৈনাকদা ভালো হয়েছে, এই ভালোই লেগেছে বলে মৈনাকদা চলে গেল। বলছি খুবই কি গম্ভীর, আমি তো অনেক হাত পা নাড়িয়ে অনেক কথা বলি, ঠিক আছে যাই। তারপরে উইদিন 10 মিনিটস মৈনাকদার সাথে যে গল্পটা আমি শুরু করি, আমি গেছিলাম একটা 15 মিনিটের মিটিং করতে, সেটা আমি 1.5 ঘন্টা বাদে বাড়ি ফিরেছি, তখনই আমি বুঝেছি যে ওকে ফাইন, সেট আছে। তারপর তো ঋত্বিকদার সাথেও আলাপ হলো, দারুণ মজার মানুষ দুজনে,
এবং মৈনাক, হ্যাঁ গসিপ হতো, এবং সেই গসিপে আমি খুবই কম পার্টিসিপেট করতাম কারণ আমি কিছুই জানি না, খুবই কম। এবং মৈনাকদা ঋত্বিকদা খুব ভালো একটা জুটি, মানে অফ স্ক্রিন এবং অন স্ক্রিনও বোঝা যায়, মানে অফ স্ক্রিনে ওদের বন্ধুত্বটা না অন স্ক্রিনে রিফ্লেক্ট করে, ভীষণ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। এবং আমি যখনই আসতাম, ধরো শর্ট দিচ্ছি, মানে শর্টের জন্য আমি আসছি, তার আগেই ঋত্বিকদার মৈনাকদা বসে আছে মনিটরের সামনে, আমি দেখছি দুটো মাথা কনস্ট্যান্ট এরকম, মানে নিজেরা নিজেদের মধ্যে যে কি কথা, এক্স্যাক্টলি বেস্ট ফ্রেন্ডস হতো না স্কুলে, কি যে কথা বলে সারাক্ষণ ভগবান জানে, কিন্তু সারাক্ষণ নিজেরা নিজেরা গুজুর গুজুর গুজুর, কাউকে লাগেও না ওদের খুব একটা, আমি দেখেছি একসাথে থাকলে। কিন্তু আমার ওদের কনভারসেশনসগুলো শুনতে খুব মজার লাগতো, বিকজ ইট ওয়াজ আ ভেরি কি বলবো, ইট ওয়াজ আ ফান ব্যান্টার, প্রচুর সার্কাজম, দুজনের মধ্যে নিজেরাই নিজেদের সাথে খিটলি করছে, নিজেরাই হাসছে, তো ওইটা আমি খুব এনজয় করেছি পুরো ব্যাপারটা। এবং দেবের আদার কো অ্যাক্টার্স অলসো, নীলদা আছে, সুব্রতদা আছে, দেবপ্রিয়, যুধাজিৎ, স্বস্তিকা, অনেকেই আছে, তো সবাই মিলেই বেশ যতটুকু টাইম আমরা একসাথে কাটিয়েছি আর কি। উই হ্যাড আ লট অফ ফান। আচ্ছা, পরিচালকের চোখে তোমার নায়িকা কি দুষ্টু সেটে? না, একেবারেই না। এবং আমার মনে হয় এই ছবিটা করতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে, ধরো ফর এক্সাম্পল এই ছবিটা একটা খুব বেসিক যে বিষয়টা, যে তুমি বাড়িতে রাত্রির বেলায় দরজা খুলে দেখছো মৃতদেহ, এটা তুমি পার্সোনাল লাইফ থেকে ড্র করতে পারবে না, কারণ আমাদের খুব কম লোকেরই এই জিনিসটা দেখা। সো এটা পুরোটাই তো আমাদের চেনা জানা বা দেখাটা সিনেমায়, মানে সিনেমা থেকেই আমরা ইন্সপায়ার্ড হয়ে সিনেমা করছি, এবং এই ধরনের দৃশ্য পুরোটাই আমরা কিন্তু সিনেমা থেকেই, মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বা ধারণাটা সিনেমা থেকে আসে। সেখানে আমার মনে হলো যে ওর টাইমিং বা সেন্স অফ অভিনয়, মানে ধরো যে তুমি কতটা ভয় পাবে, তুমি দেখলে বডিটা দেখলে, মানে এইটা রিয়েলিস্টিক হতে পারে, মানে আমি একটা মৃতদেহ দেখলে আমি এইটা রিয়াক্ট করতে পারি, এইটা করা আর কোনটা সিনেম্যাটিক লাগবে, কোন ভয়টা সিনেম্যাটিক লাগবে, এই দুটোর অভিনয় তফাৎটাই হচ্ছে কিন্তু একটা মাস্টার অভিনয়টা, যেটা ওর একটা মেট্রোনমের মতো রয়েছে। মানে তুমি ছবিটা, মানে অবভিয়াসলি আমি যে কথাটা বলছি শুনতে উইয়ার্ড লাগবে, ছবিটা দেখলে এটা বুঝতে পারবে যে, কারণ আসলে সত্যর ক্ষেত্রে সত্যর একজন বন্ধু, মানে ঋত্বিকের ক্যারেক্টার একজন বন্ধু এসছে, এবার সিচুয়েশনগুলো ঝামেলাগুলো বাড়তে থাকছে। কাবেরীর ক্যারেক্টারটা হচ্ছে ফালক্রাম, কাবেরীর ক্যারেক্টারটার সাথে বাকি দর্শক কিন্তু রিলেট করতে পারবে যে কতটা প্রবলেমে পড়ছে এবং কতটা বাঁচছে বা বাঁচছে না, মানে এই যে মোমেন্ট অফ রিলিফ সেটাও কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে। সো এই চরিত্রটা ফালক্রাম হিসেবে রয়েছে, দর্শকের ফালক্রাম, দর্শক এর সাথে কানেক্টটা করবে বেশি। পানের পিক ফেলেছো আজকে, এই মাংসটা এসে আমার কাঁধেতে পড়েছে। সরি। অনেক সময় বলা হয় যে বম্বে থেকে বা সাউথ থেকে যদি আমি দুটো সিনেমা করে আসি, তাহলে বাংলায় নাকি আরও বেশি সুনাম হয়, নামডাক হয়, আলাদা একটা ট্রিটমেন্ট পাওয়া যায়, অনেকেই দাবি করে, এটা আমি দাবি বলেছি কিন্তু না। আমার সাথে ইনফ্যাক্ট গত বছর থেকে আমার একটা হিন্দি ছবির কথা চলছে, কিন্তু ওখানে একটা প্রথমত অসুবিধা হয়, সেটা হচ্ছে যে যেহেতু আমি হিন্দি লিখতে পারি না, সো এবং সেখানে আরও 6-7জন ডায়ালগ রাইটার চলে আসে, যাদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না এটা কী হওয়া উচিত। আর যে প্রসঙ্গে কথাটা বলছে, আমার মনে হয় আরও যত দিন যাচ্ছে ভাষাটা ম্যাটার করা উচিত নয়, মানে আমি সাবটাইটেল, মানে খুব নিউট্রাল ল্যাঙ্গুয়েজে ছবি হওয়া উচিত, যেটা যে কেউ দেখতে, মানে আমি এখন সবসময় বলি যে ভাগ্যলক্ষ্মী বাংলা ছবি নয়, ভাগ্যলক্ষ্মী একটা ছবি যেটা কলকাতায় শ্যুট করেছি, তারপর বাংলা ভাষায়। সো ভাষাটাকে আমি অতটা গুরুত্ব, আর মানে আমি প্রচুর লিখেছি, প্রচুর মজার ডায়লগ ইমোশনাল বাংলায় লিখেছি, এখন আমার মনে হয় ভাষাটা ইজ জাস্ট কমিউনিকেশন। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি দ্য বো বলে কিমকি দুকের একটা ছবি দেখেছিলাম, এক তো প্রথম কথা কমপ্লিটলি একটা অন্য দেশ, একটা কমপ্লিটলি অন্য সেট আপ, আর গোটা সিনেমাটাতে একটা ডায়লগ নেই, একটাও ডায়লগ নেই। সেই সিনেমাটার ফলে আমি কী করে বুঝলাম? তো ঠিকই যেটা মৈনাকদা বলছিল যে ল্যাঙ্গুয়েজটা আর ব্যারিয়ার হওয়ার কথা নয়, মানে আর এই যুগে তো আরোই হওয়ার কথা নয়, যেখানে সবাই সবাইকে দেখতে পাচ্ছে, সবাই সবার সাথে প্রতিনিয়ত কানেক্টেড, সেখানে আই ডোন্ট থিঙ্ক ল্যাঙ্গুয়েজ
আমেরিকার থেকে সাউথ এখন অনেক বড়, একদম একদম। সো আমি বলছি এইগুলোর থেকে কন্টেন্টটাই আমাদের ডিকটেট করে, মানে আমার মনে হয় আমাদের ক্ষেত্রে এবং অ্যাক্টরদের ক্ষেত্রে কন্টেন্টও টানে, কোথায় করছি সেটা খুব একটা ম্যাটার করছে। একদমই। আমি সোলাঙ্কিকে জিজ্ঞেস করব, তুমি ওয়েব সিরিজও করেছো, তুমি সিনেমাও করছো, অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে বিশেষ করে হয়তো কোভিডের পরে সিনেমার থেকে মানুষ নিচ্ছে বেশি ওয়েব সিরিজকে, কি বলবে? তোমার কি কখনো মনে হয়েছে যে ওয়েব সিরিজে দেখার সুবিধাটা আছে, তুমি যখন খুশি দেখতে পারো, সেই জন্য হয়তো মনে হচ্ছে যে বেশি দেখছে, বাট আমার মনে হয় না সেটা। কারণ ভালো ছবি হলে লোকে দর্শক মানে লোকে কিন্তু হলে গিয়ে ছবিটা দেখে। কারণ আমি যতদূর ধরো আমার যে পরিচিতি, তারা কিন্তু কিছু কিছু ছবি একদম স্পষ্ট প্রথম দিন থেকে বলে রাখে এই ছবিটা কিন্তু হলেই দেখব। তার মানে কি, হলে দেখার ছবি হলে সেটা হলে দেখতেই যাব। ওয়েব, হ্যাঁ যখন ওয়েবে আসবে দেখবো পরে, কিন্তু আগে না এই সিনেমাটা কিন্তু হলে দেখতে হবে, এই সিনেমাটা কিন্তু হলে দেখতে হবে। সো ওই ইন্টারেস্টটা মানে মানুষ তার মানে হলে গিয়ে দেখতে সিনেমা ভালোবাসে। তাকে সে যে একটা 300 টাকা খরচ করে একটা সিনেমা দেখতে যাবে বা 400 টাকা খরচ করে যে সিনেমা দেখতে যাবে, সে তো কিছু একটা নিয়ে ফিরবে, তার তো কিছু একটা টেক অ্যাওয়ে থাকবে। সেটা সে যেখানে পেয়েছে সে কিন্তু সেখানে খরচ করেছে। এর মানে ভাগ্যলক্ষ্মী আসার আগেও বেশ কিছু বাংলা ছবি খুব ভালো চলেছে। তো ডেফিনেটলি আমার মনে হয় এটা নিয়ে না, মানে আমার মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমার মনে হয়। এবার সেটা স্ট্যাটিস্টিক্স কি বলছে সেটা আই হ্যাভ রিয়েলি নো আইডিয়া। ফালতু হয়ে গিয়ে সময় নষ্ট করে কি লাভ? 2 দিন বাদেই ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়ে যাবে, তাড়াতাড়ি বলে ফেলুন। স্যার বললেও কেউ বিশ্বাস করবে না, আর যদি আপনি নিজে প্রমাণ করতে পারেন তাহলে স্যার করুন। Here's how to cut up a human body. ঠিক আছে, আমি করছি না। হ্যাঁ, মানে একদম জাস্ট কয়েকদিন আগে যখন 4টে বাংলা ছবি রিলিজ করলো একসাথে, তখন দক্ষিণী ছবির জন্য বা হিন্দি ছবির জন্য হল পেতে অনেক রকম সমস্যা হলো। সেই সিচুয়েশনটা কি কিছুটা ওভারকাম করেছে? আমি তোমার ভিউ থেকে জানতে চাইছি। দেখো, হল প্রথমত পশ্চিমবঙ্গে কম, আর ওভারকাম করতে সময় লাগবে, মানে এবং আমার মনে হয় না এই সিনেমার, আমি বলছি যে এটা কিছুটা দোষ আমাদের ফিল্ম মেকারদের, অ্যাক্টরদের, মিডিয়ার একটা মেজর একটা জায়গা রোল প্লে করে। সেটা যে আমরা না বড্ড সিনেমার স্ট্যাটিস্টিক্সটা নিয়ে বেশি ডিসকাস করি, ছবি চলা, ছবির বক্স অফিস। তুমি এই প্রশ্নটা যেটা ওকে করছো যে মানুষ ওটিটি দেখছে না সিনেমা দেখছে, এবার তুমি আমায় ওই প্রশ্নটা করো যে মানুষ রেস্টুরেন্টে গিয়ে বেশি খাচ্ছে না জোম্যাটোয়ে অর্ডার করছে, কারণ আমি জোম্যাটোয়ে বেশি অর্ডার করি। এই ডিসকাশনটা দেখবে ফুড ইন্ডাস্ট্রিতে কিন্তু হচ্ছে না। সিনেমাতে খালি বক্স অফিস আর হল পাওয়া আর একটা ভীষণ নিউমেরিক্যাল একটা ডিসকাশন বেড়েই চলেছে, যেটার সাথে সিনেমা দেখার ভালো লাগার কোনো সম্পর্ক নেই। তার একটা উদাহরণ আমি দিচ্ছি। আমার যে প্রোডাকশন ম্যানেজার ভদ্রলোক, উনি আমার সাথে অনেকদিন কাজ করছেন, সাধারণ মানুষ। উনি ক্রিসমাসের দিন ছুটি পেয়েছেন, ক্রিসমাসের দিন উনি কিন্তু পরিবারকে নিয়ে বেবি জন দেখতে গেছেন, বাকি আর কোনো ছবি উনি দেখেননি। সেই ছবিটা কি বক্স অফিসে সফল? মিডিয়া তো বলছে না, উনি ওটাই চুজ করেছেন। সো মানুষ কিন্তু ঠিক যেটা দেখার দেখে নিচ্ছে। এই আলোচনাটা অকারণ বেড়ে চলেছে, এটা চলছে না, কম চলছে, সাউথ বেশি চলছে, বম্বে কম চলছে। এটা একটা ভীষণ একটা রিডান্ডেন্ট আলোচনা আমার মনে হয়, যে তুমি সবসময় সিনেমাকে অলমোস্ট তুমি এবার আস্তে আস্তে আমরা বলতে শুরু করছি যে সিনেমার বক্স অফিস দিয়ে আমরা সেই কন্টেন্টের ভালো না খারাপ সেটা বিচার করছি। সো এটা খুব ডেঞ্জারাস একটা জায়গায় আলোচনাটা চলে যাচ্ছে আস্তে আস্তে, প্রায় সেদিকে। কারণ ছবিটা ভালো না খারাপ, আমি যদি তোমায় এখন জিজ্ঞেস করি শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে কত টাকার ব্যবসা করেছিল, কেউ জানে না, কারণ ছবিটা ভালো। যা মোটামুটি তুমি ভারতবর্ষে মানুষকে জিজ্ঞেস করলে তারা দেখেছে, কেউ টিভিতে দেখেছে, কেউ সিনেমা হলে দেখেছে, কেউ VHS এ দেখেছে। হাউ ডাজ ইট ম্যাটার? ছবিটা ভালো লেগেছে, দেখেছে। এই নিউমেরিক্যাল ডিসকাশনটা এবার যতক্ষণ না এটা বন্ধ হচ্ছে, এটা খুব ডেঞ্জারাস একটা টপিক হয়ে যায়। 10 তারিখ রিলিজ করছে তোমাদের সিনেমা, কি বলবে দর্শকদের? 10ই জানুয়ারি হলে গিয়ে দেখে ফেলুন ভাগ্যলক্ষ্মী। আমি আছি, মৈনাকদার ডিরেকশন, ঋত্বিকদা আছে। এটাই বলার, এখন আর অন্য কোনো কথা বলার নেই, জাস্ট এটাই বলার যে 10ই জানুয়ারি ভাগ্যলক্ষ্মী রিলিজ করছে। মৈনাকদা 10ই জানুয়ারি ফ্রি হলে দেখি, তারপরেও দেখতে থেকো আর কি, ফ্রি হলে দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে সময় দেওয়ার জন্য। আজ সব ভুলে থাকতে চাই, অদৃশ্য হতে চাই, কেন
প্রথমে আমি যেমনটা শুরু করেছিলাম যে ক্রাইম থ্রিলার, তারপরে কিন্তু ডিরেক্টর আমাকে চেঞ্জ করে দিয়ে বললো যে এটা ক্রাইম থ্রিলার নয়, কি বলতে পারি আমরা, কমেডি, ভগবান জানে, ছবি। হরর বললে লোকে আবার ভূত ভাববে, হ্যাঁ। এটাও খুব মুশকিল। আচ্ছা বেশ, এটা কি ধরনের ছবি সেটা কিন্তু আপনারাই একমাত্র বুঝতে পারবেন, সেটা হচ্ছে 10ই জানুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে। অনুষ্ঠান শেষ করছি এখানেই, দেখতে থাকুন এস নিউজ। কি খেলে কষ্ট কমে যায়, সব স্পষ্ট হয়ে যায়।